সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন যমুনা আইডেস্কে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। রুশ বিরোধী নেতা অ্যালেক্সাই নাভালনিকে বিষ প্রয়োগের প্রমাণ পেয়েছে জার্মানি, দেয়া হয় সোভিয়েত আমলের নার্ভ এজেন্ট নোভিচক। করোনায় 24 ঘন্টায় 6000-এর বেশি মৃত্যু, গুরুতর রোগীদের ক্ষেত্রে স্টেরয়েড ব্যবহারের পরামর্শ বিশ্ব স্বাস্থ্য সংস্থার। উত্তেজনা কমেনি লাদাখ সীমান্তে, সেনা বাড়ছে চীন ভারত দুপক্ষেই। পাবজি সহ 118 চীনা অ্যাপ নিষিদ্ধ করল নয়াদিল্লি। সব খবরের বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন। রাশিয়ার প্রধান বিরোধী দলীয় নেতা অ্যালেক্সাই নাভালনিকে হত্যার লক্ষ্যে সোভিয়েত আমলের একটি নার্ভ এজেন্ট প্রয়োগ করা হয়। সামরিক ল্যাবরেটরিতে পরীক্ষার পর এই তথ্য নিশ্চিত করেছে জার্মানি। চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল জানান, নাভালনির শরীরে নোভিচক বিষের উপস্থিতি মিলেছে। কাউকে দায়ী না করলেও এই ঘটনায় রাশিয়ার ব্যাখ্যা দাবি করেছে জার্মানি। 20 আগস্ট সাইবেরিয়ার বিমানবন্দরে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন প্রেসিডেন্ট পুতিনের কট্টর সমালোচক অ্যালেক্সাই নাভালনি। তখন থেকেই আশঙ্কা করা হচ্ছিল বিষ প্রয়োগ করা হয়েছে তাকে। জার্মান গবেষণাগারের পরীক্ষা নিরীক্ষায় 2 সপ্তাহ পর নিশ্চিত হওয়া গেছে বিষ প্রয়োগের বিষয়টি। জানা গেছে সোভিয়েত যুগের নার্ভ এজেন্ট প্রয়োগ করা হয়েছে এই বিরোধী নেতার শরীরে। একজন নেতাকে এভাবে বিষ প্রয়োগের মাধ্যমে হত্যা চেষ্টা সত্যিকার অর্থেই জঘন্য। চিরতরে অ্যালেক্সাই নাভালনির মুখ বন্ধ করার জন্যই হয়তো এই অপচেষ্টা। আমরা আশা করব রাশিয়া সরকার এই বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দিবে। পুতিন প্রশাসনের বিরুদ্ধে বরাবরই সোচ্চার ছিলেন অ্যালেক্সাই নাভালনি। ক্রেমলিনের তরফ থেকে বারবার হামলা মামলার মুখেও পড়তে হয়েছে তাকে। বিষ প্রয়োগের ঘটনায় তাই অভিযোগের আঙ্গুল ক্রেমলিনের দিকেই। তবে মস্কো বলছে এতে প্রশাসনের কেউ জড়িত নন। বিষ প্রয়োগ নিয়ে আনুষ্ঠানিক কোনো প্রমাণ বা তথ্য উপাত্ত পায়নি রাশিয়া। জার্মানি বা রুশ চিকিৎসকদের তরফ থেকে বিবৃতি পেলে প্রয়োজন অনুসারে ব্যবস্থা নেওয়া যাবে। বিষয়টি নিয়ে স্রেফ রাজনৈতিক প্রোপাগান্ডা চলছে মস্কোর বিরুদ্ধে। 70-এর দশকে নার্ভ এজেন্ট নোভিচক ব্যবহারের অভিযোগ ছিল সোভিয়েত গুপ্তচরদের বিরুদ্ধে। পর্যাপ্ত পরিমাণে প্রয়োগ করা গেলে 30 সেকেন্ড থেকে 2 মিনিটের মধ্যেই একজন মানুষকে মেরে ফেলতে সক্ষম এ রাসায়নিক। 2 বছর আগে ব্রিটেনে সাবেক রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপালকে হত্যা চেষ্টায়ও ব্যবহৃত হয় এ বিষ। মৌলি ইসলাম, যমুনা নিউজ। 24 ঘন্টায় বিশ্বজুড়ে আরও 6000-এর বেশি প্রাণ কেড়ে নিল করোনা ভাইরাস। নতুনভাবে সংক্রমণ শনাক্ত 2,85,000-এর মতো। ফলে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো 8,66,000-এর বেশি। বিশ্বে মোট সংক্রমিত 2,62,00,000-এর কাছাকাছি। দিনের সর্বোচ্চ 1200-র উপর মৃত্যু দেখল ব্রাজিল। দেশটিতে মোট প্রাণহানি 1,24,000 ছুঁই। আক্রান্তের সংখ্যা 40 লাখ ছাড়ালো লাতিন দেশটিতে। বুধবার 1,000-এর বেশি মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র, ভারত দুদেশই। তবে নতুন সংক্রমণ শনাক্তে রেকর্ড ভেঙেছে ভারত। দেশটিতে 24 ঘন্টায় 83,000-এর মতো মানুষের শরীরে মেরেছে কোভিড-19। মোট আক্রান্ত 3,85,000-এর মতো। কিছু স্টেরয়েড প্রয়োগের মাধ্যমে মৃত্যু পথযাত্রী করোনা রোগীদের জীবন রক্ষা করা সম্ভব। বিভিন্ন দেশের গবেষকদের বরাত দিয়ে আবারও এমন তথ্য দিয়েছে WHO। তবে সংস্থাটির পরামর্শ পরিমিত পরিমাণে স্টেরয়েডের ব্যবহার করার। এদিকে ইউরোপীয় রোগ নিয়ন্ত্রক ও প্রতিরোধ কেন্দ্র দাবি করেছে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সাথে কোভিড সংক্রমণ বাড়ার সম্পর্ক নেই। করোনা শিষ্টাচার ও স্বাস্থ্যবিধি মানতে লাতিন দেশ পেরুতে রীতিমতো অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। কড়াকড়ি অমান্য করে ঘুরে বেড়ানোদের ঢোকানো হচ্ছে কারাগারে, দেয়া হচ্ছে অর্থদণ্ড। এর মধ্যে পেরুতে শুরু হয়েছে চীনা প্রতিষ্ঠান সিনোফার্মের ভ্যাকসিনের চূড়ান্ত ধাপের ট্রায়াল। দেশটির 6,000 স্বেচ্ছাসেবী অংশ নেবেন এ কার্যক্রমে। কার্যকর প্রতিষেধক না আসা পর্যন্ত মুমূর্ষু করোনা রোগীদের ক্ষেত্রে পরিমিত আকারে স্টেরয়েড প্রয়োগের পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিভিন্ন দেশে গবেষণা ভিত্তিতে তারা বলছে ডেক্সামেথাসোন, মিথাইল প্রেডনিসোলোন ও হাইড্রোকর্টিসন কিছুটা হলেও মৃত্যু ঝুঁকি কমায়। যেসব করোনা রোগীর অবস্থা খুবই খারাপ তাদের ক্ষেত্রে কর্টিকোস্টেরয়েড প্রয়োগের পরামর্শ দিচ্ছি আমরা। তবে যাদের অবস্থা গুরুতর নয় তারা যেন কোনোভাবেই এই স্টেরয়েড গ্রহণ না করেন, এতে হিতে বিপরীত হতে পারে। গেল মাস থেকে ইউরোপের অনেক দেশে খুলে দেওয়া হয়েছে স্কুল। এতে নতুনভাবে সংক্রমণ বাড়ার আশঙ্কা অনেকেরই। তবে ইউরোপীয় রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কেন্দ্র ECDCর মত স্কুল খোলার সাথে ভাইরাস বিস্তারের সম্পর্ক নেই।
শিশুদের মাঝে করোনা ভাইরাসের উপসর্গ থাকে খুবই সামান্য, তবে আমরা বিশ্লেষণ করে দেখেছি স্কুলে তেমন বড় কোনো সংক্রমণের প্রমাণ নেই। এসব স্কুল সামাজিক শারীরিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধিগুলো কঠোরভাবে মেনে চলছে। অবশ্য দ্বিতীয় ধাপে কোভিড-19-এর ধাক্কা মোকাবেলায় নিত্য নতুন বিধিনিষেধও আরোপ করছে ইউরোপীয় দেশগুলো। মৌলি ইসলাম, যমুনা নিউজ। এবার নিউ ইয়র্কে পুলিশি নির্যাতনে এক কৃষ্ণাঙ্গের মৃত্যুর অভিযোগ উঠল। বর্ণবাদ বিরোধী আন্দোলন চলাকালেই জনসম্মুখে এলো মার্চ মাসের এই ভিডিও। পুলিশের বডি ক্যামে ধারণ হওয়া ওই ভিডিওতে দেখা যায় 41 বছরের ড্যানিয়েল প্রুটকে নির্যাতনের দৃশ্য। পুলিশের একটি দল মানসিক ভারসাম্যহীন বিবস্ত্র ওই ব্যক্তির মাথায় বেঁধে দেয় পলিথিনের ব্যাগ। এ সময় তার হাতও বাঁধা ছিল। আতঙ্কে ছটফট করে জ্ঞান হারান প্রুট। সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তির 1 সপ্তাহ পর তিনি মারা যান। পারিবারিক আইনজীবীর দাবি, ভিডিওটি হাতে না পাওয়ায় পুলিশের অপরাধ এতদিন সামনে আনা যায়নি। চীনের সাথে সীমান্তে উত্তেজনার মধ্যে লাদাখে স্পেশাল ফোর্স মোতায়েন করল ভারত। পূর্ব লাদাখ থেকে অরুণাচল পর্যন্ত মোতায়েন থাকবে স্পেশাল 22 ব্যাটালিয়ন। সীমান্ত এলাকায় এক ভারতীয় সেনা সদস্যের মৃত্যুর পর এই সিদ্ধান্ত নিল দিল্লি। যদিও চীনের দাবি, আগ্রাসন চালানোর অজুহাত হিসেবে মিথ্যাচার করছে ভারত। সময় যত গড়াচ্ছে লাদাখ সীমান্তের 2 অংশে সামরিক সক্ষমতা বাড়িয়ে চলছে চীন ভারত। সেনা সংখ্যার পাশাপাশি প্রস্তুত দূরপাল্লার কামান, অ্যাটাক হেলিকপ্টার আর যুদ্ধবিমান। 29 ও 30 আগস্ট প্যাংগং হ্রদ এলাকায় আধিপত্য বিস্তারে আগ্রাসনের অভিযোগ ওঠার পর দুপক্ষই তৈরি রণপ্রস্তুতি নিয়ে। নিয়ন্ত্রণ রেখা পার হওয়া নিয়ে দুদেশের অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যেই উত্তেজনার পারদ চড়ল এক ভারতীয় সেনার মৃত্যুতে। গণমাধ্যম বলছে চীনের হামলায় প্রাণ গেছে তিব্বতী ফ্রন্টের ওই সেনার। এই ঘটনার পরপরই লাদাখ অঞ্চলে মোতায়েন করা হয়েছে স্পেশাল ফোর্স এস্টাবলিশমেন্ট 22 সদস্যদের। পূর্ব লাদাখ থেকে অরুণাচল পুরো এলাকায় বাড়ানো হয়েছে টহল। দুদিনের সফরে লাদাখ পৌঁছেছেন ভারতীয় সেনা প্রধান। যদিও চীনের দাবি সীমান্ত উত্তেজনা নিয়ে নিছকই মিথ্যাচার করছে ভারত। ভারত যে বিবৃতি দিয়েছে সেটি নিছক সাফাই গাওয়া ছাড়া আর কিছু নয়। শুরু থেকেই সীমান্তে আগ্রাসন কিংবা নিয়ন্ত্রণ রেখা ভঙ্গ করা সবই হয়েছে ভারতের পক্ষ থেকে। এসব নিয়ে মিথ্যাচারও করছে তারা। নতুন করে আরও এক ভারতীয় সেনার মৃত্যুর সংবাদ প্রচার করা হচ্ছে, সেটিও সত্য নয়। এদিকে লাদাখ সীমান্তে নতুন উত্তেজনার মধ্যে পাবজি সহ চীনের আরও 118টি অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত। এমন পরিস্থিতিতে চীনকে যুদ্ধবাজ আখ্যা দিয়ে ভারতের পাশে যুক্তরাষ্ট্র। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। আফগানিস্তানে যুদ্ধাপরাধে জড়িত মার্কিন সেনাদের বিচারের উদ্যোগ নেয়া আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির 2 কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। তারা হলেন আইসিসির প্রধান কৌশলী ফতু বেনসুদা এবং আইন ও বিচার বিভাগের প্রধান ফাকিসো মোখাচোকো। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও স্থানীয় সময় বুধবার রাতে এই ঘোষণা দেন। তিনি বলেন, আইসিসির অন্যায্য তদন্ত থেকে মার্কিন নাগরিকদের রক্ষা করতেই নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মার্কিন নাগরিকদের টার্গেট করে আন্তর্জাতিক অপরাধ আদালতের এই তদন্ত যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলেছে বলে অভিযোগ করেন পম্পেও। তদন্তের সাথে জড়িতরা যুক্তরাষ্ট্রের ভিসা পাবে না বলেও জানানো হয়। এদিকে যুক্তরাষ্ট্রের উপর এমন সিদ্ধান্তে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের সিরিজ ও অনুষ্ঠান দেখা যাবে ব্রিটিশ যুবরাজ হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেলকে। বেশ কয়েকটি অনুষ্ঠান তৈরির জন্য নেটফ্লিক্সের সাথে তারা চুক্তিবদ্ধ হয়েছেন, যার মধ্যে রয়েছে তথ্যচিত্র, ডকু সিরিজ, ফিচার ফিল্ম ও শিশুদের অনুষ্ঠান। বুধবার এই চুক্তির খবর জানান নেটফ্লিক্সের প্রধান টেড সারান্ডোস। ব্রিটিশ রাজপরিবারের পদবি ত্যাগের 6 মাস পর বিনোদন জগতে আসার এই উদ্যোগ নিলেন হ্যারি মেগান দম্পতি। বর্তমানে তারা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অনেকটা লোকচক্ষুর আড়ালে বসবাস করছেন। করোনা আক্রান্তদের স্বাস্থ্য পরীক্ষায় অভিনব এক উদ্যোগ নিয়েছে দিল্লির কেজরিওয়াল প্রশাসন। স্বাস্থ্যকর্মীদের মাঝে বিতরণ করা হয়েছে প্রায় 30,000 পালস অক্সিমিটার। রোগীর শরীরে অক্সিজেনের ঘাটতি দেখা গেলেই পাঠানো হচ্ছে হাসপাতালে। মাত্র $13 মূল্যের এই যন্ত্র সরবরাহে করোনা চিকিৎসায় বড় ধরনের পরিবর্তন এসেছে বলে মত দিল্লির চিকিৎসকদের।
গেল 1 মাসের বেশি সময় ধরে দিল্লির নিয়মিত দৃশ্য এটি। বাড়ি বাড়ি গিয়ে করোনা আক্রান্তদের স্বাস্থ্য পরীক্ষা করছেন চিকিৎসা কর্মীরা। পালস অক্সিমিটারের মাধ্যমে খুব সহজেই জানতে পারছেন রোগীর শরীরের অক্সিজেনের পরিমাণ। রোগীর শরীরে অক্সিজেনের পরিমাণ কত তা আগে বোঝা যেত না, কিন্তু এই যন্ত্র ব্যবহার করে আমরা সহজেই রোগীর অবস্থা নিরূপণ করতে পারি। পরিস্থিতি বেশি খারাপ হলে তাকে বিশেষায়িত হাসপাতালে পাঠিয়ে দেই। করোনার প্রকোপের পর থেকে পরিস্থিতি সামাল দিতে হিমশিম অবস্থা মোদী প্রশাসনের। বিশেষ করে করোনা পজিটিভ রোগীদের চিকিৎসা দিতে গিয়ে নানামুখী সংকটের সম্মুখীন স্বাস্থ্যকর্মীরা। এই অবস্থায় চিকিৎসা কর্মীদের কাছে সরবরাহ করা হয়েছে এই বিশেষ পালস অক্সিমিটার, যার মাধ্যমে সহজেই ঝুঁকির মুখে থাকা রোগীদের চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হয়েছে। বাড়িতে যখন আইসোলেশনে ছিলাম তখন এটা ব্যবহার করে জানতে পেরেছি শরীরে অক্সিজেনের অবস্থা। সরকার থেকে এটা আমাদের দেয়া হয়েছে, এটা পেয়ে খুবই উপকার হয়েছে আমাদের। করোনা পজিটিভ যখন ছিলাম তখন বারবার এই অক্সিমিটার ব্যবহার করেছি। ফলাফল চিকিৎসকদের জানাতেই তারা দ্রুত ব্যবস্থা নিতেন। মাত্র $13 মূল্যের এই পালস অক্সিমিটার বড় ধরনের পরিবর্তন এনেছে দিল্লির করোনা চিকিৎসায়। এরই মধ্যে স্বাস্থ্যকর্মীদের কাছে প্রায় 30,000 যন্ত্র সরবরাহ করেছে দিল্লি প্রশাসন। মানুষ যেন ঘরে থাকে এবং আতঙ্কিত না হয় সেটি নিশ্চিত করতেই আমরা ওষুধের সাথে সাথে এই যন্ত্র এবং থার্মোমিটার সরবরাহ করেছি। নইলে কার কেমন চিকিৎসা দরকার সেটি মানুষ বুঝতে পারত না। করোনায় আক্রান্ত এবং মৃত্যুর দিক থেকে ভারতের অবস্থান তৃতীয়। মীর মুশফিক হাসান, যমুনা নিউজ। এক ছাদের নিচে 80 বছর ধরে বসবাস, মিলেছে বিশ্বের সবচেয়ে প্রবীণ দম্পতির স্বীকৃতি। ইকুয়েডরের বাসিন্দা মোরা কুইন্টেরোস দম্পতিকে এই স্বীকৃতি দিয়েছে গিনেস ওয়ার্ল্ড বুক। সম্পর্ক ধরে রাখতে মিথ্যা পরিহার করার পরামর্শ দিয়েছেন শতবর্ষী এই দম্পতি। ভালোবাসার অনন্ত সীমা অশেষ করেছে তাদের। একই ছাদের নিচে একে একে কাটিয়ে দিয়েছেন 80টি বছর। গিনেস ওয়ার্ল্ড বুকে বিশ্বের সবচেয়ে প্রবীণ দম্পতির স্বীকৃতি 110 বছর বয়সী মোরা ও 104 বছর বয়সী কুইন্টেরোসের। অথচ তাদের ভালোবাসায় বাধা হয়ে দাঁড়িয়েছিল দুজনের পরিবার। প্রথম বিশ্বযুদ্ধের উত্তাল সময়ে প্রেমিক জুলিও মোরার হাত ধরে ঘর ছাড়েন ওয়াদ্রামিনা কুইন্টেরোস। 1941 সালের ফেব্রুয়ারিতে গাঁটছড়া বাঁধেন তারা। সেই থেকে সুখে দুঃখে একসাথে পাড়ি দিয়েছেন 29,200 দিন। তাদের মতে কোনো মন্ত্র বা জাদু বলে নয়, সুখী দাম্পত্যের জন্য সবার আগে দরকার পারস্পরিক বিশ্বাস। ডিভোর্স বা একে অপরকে ছেড়ে দেওয়ার মতো চিন্তা আমরা কখনোই করিনি। সকলের প্রতি পরামর্শ, দাম্পত্য জীবনে সবসময় সত্য বলা উচিত, কারণ মিথ্যা পৃথিবী ধ্বংস করে দিতে পারে। এখন অখণ্ড অবসর। ইকুয়েডরের রাজধানী কিটোতে সময় কাটে পুরনো দিনের স্মৃতিহাত্রে। ফ্রেমবন্দি সাদা কালো সময় এখনো ইচ্ছে মতো রাঙিয়ে তোলেন দুজন। সিনেমা ও থিয়েটার দেখতে যাওয়া তাদের অন্যতম শখ। পাশাপাশি পরিবারের সদস্যদের সাথে ফলের গাছ রোপণ করতেও পছন্দ করেন তারা। উত্তরসূরি হিসেবে কয়েক প্রজন্ম দেখার সুযোগ হয়েছে শতবর্ষী এই দম্পতির। মুজরিবিন তারেক, যমুনা নিউজ। হিলিয়াম বেলুনে ঝুলে প্রায় 25,000 ফুট উচ্চতায় ওঠার দুঃসাহসী কীর্তি করলেন যুক্তরাষ্ট্রের এক নাগরিক। বুধবার অ্যারিজোনার মরুভূমি থেকে যাত্রা শুরু করেন 47 বছরের ডেভিড ব্লেইন। প্রায় 1 ঘন্টা পর প্যারাশুটের সহায়তায় নিরাপদে মাটিতে নেমে আসেন তিনি। 50টি হিলিয়াম বেলুন একত্রে বেঁধে উঠতে শুরু করেন ব্লেইন। আধ ঘন্টার মধ্যে উঠে যান এভারেস্ট সমান উচ্চতায়। শেষ পর্যন্ত 24,900 ফুট উচ্চতা থেকে বেলুন ছেড়ে দেন তিনি। পুরো অভিযানটি সরাসরি সম্প্রচারিত হয় সামাজিক মাধ্যমে। Okay. Am I clear to drop the bag? It's clear? No one's underneath? Good on you. Yeah, great. So, David, we're through 21,000 feet. So you guys... 24? Wait 200 more feet. Wait 200 more feet. You know, if you have to turn... দর্শক, এই ছিল যমুনা ডেস্কের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সাথে ছিলেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ।